আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে একটি ভিডিও ফুটেজ তুলে ধরলাম। চরমোনাই অগ্রহায়ণের মাহফিলে অস্থায়ী হাসপাতালে চিকিৎসা কীরকম হয় এবং কোন কোন রোগী ভর্তি হয় এবং কারা কারা কোন রোগে মারা যায় সেই বিষয় নিয়ে আমি সাক্ষাৎকার নিচ্ছি। ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম থেকে আগত। আচ্ছা, আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে চরমোনাই মাহফিল হাসপাতালে কি ধরনের রোগী আসে? আসলে এখানে তো সব ধরনের রুগী আসে, তবে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যারা আগে থেকেই অ্যাজমায় আক্রান্ত থাকে তারা অনেক সময় ওষুধ আনতে ভুল করে, অথবা এখানে আসার পরে খোলা আবহাওয়ার কারণে অ্যাকিউট অ্যাজমায় আক্রান্ত হয়। আবার হার্টের পেশেন্ট যারা থাকে, আগে থেকেই রিং বসানো ছিল বা বিভিন্ন ধরনের ওষুধ আগে থেকেই তারা খেত, তো তাদের দেখা যায় এমআই সহ অন্যান্য সমস্যাগুলো দেখা দেয়। আবার স্ট্রোকের পেশেন্টও কিছু আসে যারা আগে থেকেই হাইপার টেনশনে ভুগতেছিল, তাদের প্রেশার বেড়ে রোদে বা বিভিন্ন খাবার দাবারের অনিয়মের কারণে, বিভিন্নভাবে অনিদ্রার কারণে, জার্নির কারণে প্রেশার বেড়ে গেলে দেখা যায় যে না, তারা জিনিসটা অতটা খেয়াল করতে পারে না। এখানে আসার আগেই দেখা যায় যে হয়তোবা ব্রেনে স্ট্রোক করে ফেললো বা অত্যন্ত বেশি প্রেশার নিয়ে আসলো। এ ধরনের রুগী তো আসেই। এর পাশাপাশি দেখা যায় যে বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আসে তারা যেটা ট্রাভেলার্স ডায়রিয়া বলে একটা, অর্থাৎ জার্নি করার কারণে যে ডায়রিয়াটা হয়, এরকম ডায়রিয়াও আসে। আবার এখানে খাবারের একটু এলোমেলো করে, এখানে সব কিছু মিলে যেহেতু একটা কষ্টকর মোজাহেদাময় পরিবেশ, ওই কারণেও ডায়রিয়া হয়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি যে মানুষ এখানে আসার পরে খাবার দাবারও অনেক সময় সবাই একসাথে খেতে গিয়ে একটু বেশি খেয়ে ফেলে বা কিছু একটা হয়, তো যার কারণে অনেক সময় ইনডাইজেশন থেকেও ডায়রিয়া দেখা দেয়। তো ডায়রিয়ার রোগীও প্রচুর পরিমাণে থাকে। ডায়রিয়া, অ্যাজমা, তারপর হার্ট অ্যাটাক, তারপর হাইপার টেনশনের পেশেন্ট, এরপর ডায়াবেটিক্সের পেশেন্ট আছে। দেখা যায় ওনারা এখানে আসার পরে ঘরের মতো তারা নিজেদেরকে কন্ট্রোল করে না, অথবা ভুলে ওষুধ আনে না, এখানে আসার পরে আক্রান্ত হয়ে যায়। এই ধরনের পেশেন্ট আসলে অনেক বেশি। আর একটা পেশেন্ট আমরা পাই যেটা হচ্ছে হিস্টেরিয়ার পেশেন্ট। বিভিন্ন সামাজিক অপকর্ম বা বিভিন্ন কিছুর সাথে লিপ্ত থাকার পরে এখানে আসার পরে এখানের যে হেদায়েতের বাণী, দিনের কথা, এগুলো শোনার পরে আন্তরিকভাবে যখন উদ্বুদ্ধ হয়, তখন তাদের ভিতরে মানসিকভাবে একটা প্রেশানি কাজ করে, যেটা থেকে অনেক সময় তারা অজ্ঞান হয়ে যায়, অথবা বিভিন্ন রকম সিমটম তাদের মধ্যে দেখা দেয়। তো এই ধরনের রুগীগুলোই সাধারণত এখানে বেশি পাওয়া যায়। আচ্ছা ডাক্তার সাহেব, এই চরমোনাই অগ্রহায়ণের মাহফিল অস্থায়ী হাসপাতালে কি মানে ডাক্তারগণ চিকিৎসা প্রদান করেন? আমাদের তো আসলে এখানে আমাদের যিনি এই পুরো হসপিটালের প্রধান প্রফেসর মোয়াজ্জেম স্যার, তিনি সিলেট একটি মেডিকেল কলেজের প্রফেসর এবং গভর্নমেন্ট জব আগে করতেন প্রফেসর পদেই, সেখান থেকে রিটায়ারমেন্ট করেছেন। এবং আমাদের এখানে রংপুর মেডিকেল কলেজের ডেপুটি ডাইরেক্টর ডাক্তার আব্দুল সালাম স্যার, তিনি আছেন। তারপর জাতীয় সংঘ মিশন থেকে এবং চট্টগ্রাম বান্দরবন থেকে সিভিল সার্জন পদে যিনি রিটায়ারমেন্টে গেছেন ডাক্তার ফরিদ খান সাহেব, তিনি আছেন। এছাড়া আরও অনেক ডাক্তার আছেন, কোয়ালিফাইড ডাক্তার, এবং বেশ কিছু প্রফেসররাও আসেন, এমডি, এমবিবিএস, বিসিএস ক্যাডার। এছাড়াও সিভিল সার্জন টিম তো আসি, বরিশালের সিভিল সার্জন টিম থেকে আমাদের বিশেষ করে ডাক্তার মহাইমুন তিনি থাকেন। এরপরে তাদের সহযোগী হিসেবে আমাদের ডিপ্লোমা বা প্যারামেডিক্স ডাক্তাররা থাকেন। তারপর আমাদের বেশ সুদক্ষ ব্রাদাররা আছেন,
তাদের পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবকগণও তাদেরকে সহযোগিতা করেন রোগীদেরকে বিভিন্ন সেবা দিতে। আচ্ছা, এই অগ্রহায়ণের মাহফিলে এই বছরে কোনো রোগী কোনো অবস্থানরত মারা গেছে কিনা? আসলে যেটা হয় সেটা হচ্ছে, আমি আরেকটা জিনিস একটু বলে নেই। আমাদের যিনি বিভাগীয় প্রধান ছিলেন কার্ডিয়াক বিভাগের আপনার মিডফোর্ডের ডাক্তার জহিরুল হক স্যারও আমাদের এখানের ডাইরেক্টরদের মধ্যে একজন, এবং সবাই মোস্ট সিনিয়র পারসন। আমাদের এখানে আসলে রুগী হসপিটালে এরকম চিকিৎসারত অবস্থা রুগী মারা যাওয়ার হিস্টোরি বলতে গেলে নেই। এর কারণ হচ্ছে প্রথমত আমরা এখানে এই হসপিটালটা যেহেতু কিনা 3.5 দিনের মাহফিল, হসপিটালটা শুরু শেষ মিলিয়ে প্রায় 5 দিন বা 6 দিন পরিমাণ সময় স্টে করা হয়। তো আমরা এখানে আসলে ফার্স্ট এইড যেটা একদম এখন রুগীর এই মুহূর্তে কি প্রয়োজন এইটাকেই মেকআপ করি। এটাকে মেকআপ করার পরে আমরা চেষ্টা করি বরিশালী নিকটে আমাদের অ্যাম্বুলেন্স আছে 2টা স্ট্যান্ড বাই থাকে, আরও প্রয়োজন হইলে আনি। আমরা এটা বরিশাল মেডিকেলে রেফার করে দেওয়ার চেষ্টা করি, যার কারণে আমাদের এখানে চিকিৎসারত অবস্থায় মারা যাওয়ার সম্ভাবনাটা বা ওই অবস্থাটা খুব কম। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এরকম দেখা যায় যে উনি হয়তোবা হার্ট ফেলিওর হয়েছে অথবা ব্রেন স্ট্রোক করছে, দূরে কোথাও পথে বা কোনো ওনার কাফেলায় ওখান থেকে হসপিটাল পর্যন্ত আনতে আনতে পথেই হয়তোবা মারা গেছেন। তখন আমরা তাকে দেখে মৃত্যু ঘোষণা করা ছাড়া আর কোনো কিছু করার থাকে না। কিন্তু এই পর্যন্ত চলে আসলে আমরা চেষ্টা করি 5-7-10 মিনিট যতটুকুই পাই তাকে একদম যেটা এমার্জেন্সি ম্যানেজমেন্ট যেটা এটা করে তাকে দ্রুত আরও উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজে পাঠানোর জন্য। আচ্ছা, ধন্যবাদ। এবং দূর দূরান্ত থেকে যে মুজাহিদ ভাইয়েরা এই ময়দানে আসছেন তাদের আপনারা সেবা দেন, এই সেবার বিনিময়ে আপনারা কিছু নেন কিনা? না, আসলে এটাও জানা দরকার, এখানে এই 5-6 দিনে সেবার যে মূল্যমান তাতে কয়েক কোটি টাকার সেবা প্রদান করা হয়, কিন্তু এখানে যতটুকুই এই সেবায় ব্যয় করতে হয় তার মধ্যে ব্যয়টুকু সম্পূর্ণই বাংলাদেশ মুজাহিদ কমিটি বহন করেন। আর আমাদের স্বেচ্ছাসেবক থেকে শুরু করে আমাদের যারা রাইটার আছেন রুগীদের নাম লেখার জন্য, ঠিকানা লেখার জন্য, ব্রাদার যারা আছেন এবং আমাদের চিকিৎসক সহকারী চিকিৎসক যারা আছেন তারা সকলেই স্বেচ্ছায় এখানে আল্লাহর রেজামন্দির জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সেবার উদ্দেশ্যে আসেন। সুতরাং এখানে যতটুকু ব্যয় লাগে এই ব্যয়টুকু সম্পূর্ণই বাংলাদেশ মুজাহিদ কমিটি ব্যয় করেন। তবে সেক্ষেত্রে একটা জিনিস সেটা হচ্ছে এই যে মেডিসিনগুলো এখানে সাপ্লাই থাকে এর বাইরে যদি কোনো মেডিসিন প্রয়োজন হয়, সাপ্লাই না থাকে বা শেষ হয়ে যায়, তো সেক্ষেত্রে আবার মুজাহিদ কমিটি একটা ন্যায্য মূল্যের ঔষধের দোকানের ব্যবস্থা করে রাখছে, যাতে কোনোভাবে অতিরিক্ত মূল্য দিয়ে কোনো ঔষধ কিনতে না হয়। এবং আমাদের এটা বরিশালের সিভিল সার্জন ফুল টিমটা ওনারাও মনিটরিং করেন। আমরা সবাই সম্মিলিতভাবে কাজটা করি। এখানে রুগীদের আসলে সেবা অথবা সাপ্লাইয়ের কোনো মেডিসিন বা ডাক্তারদের কোনো ভিজিট বা ব্রাদার বা অন্য কারোর জন্য কোনো কিছুই তাদেরকে ব্যয় করতে হয় না। এটা সম্পূর্ণই মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে। মাহফিল কর্তৃপক্ষের অনেক অবদান রয়েছে এবং এর সাথে সাথে তাদের কি ন্যাক নজর এ জায়গায় আছে কি না? জি, আমাদের পীর সাহেব চরমনাই, তারপর নায়েবে আমিরুল মুজাহিদিন শাহেকে চরমনাই, তারপর আমাদের মাদানী সাহেব হজরত সহ আমাদের চরমনাই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সহ অর্থাৎ মরহুম শাহেকের প্রত্যেক সন্তানগণ হসপিটালে আসেন। এবং তারা ছাড়াও আমাদের মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল সহ তাদের ফুল টিম হসপিটালে আসেন, পরিদর্শন করেন এবং সবসময় খোঁজখবর রাখেন কখন কি প্রয়োজন, কোথাও কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কি না। তাছাড়াও এই মাহফিলের যারা দায়িত্বে নিয়োজিত তাদের মধ্যে নিরাপত্তা কর্মীদের মধ্য থেকেও
কিছু নিরাপত্তা কর্মী হসপিটালের জন্য তারা কাজ করেন। আবার মাহফিল কর্তৃপক্ষ থেকে কিছু ভাই আছেন যারা এসে খোঁজখবর নেন যে এখানে সব কিছু ঠিকঠাক মতো চলতেছে কিনা অথবা কোনো জিনিসের প্রয়োজন আছে কিনা। তো আসলে সর্বাত্মক চেষ্টা করা হয় যাতে কোথাও কোনো গ্যাপ না হয়। হ্যাঁ, তারপরও তো মানুষই, হ্যাঁ, মানুষ তো তার ক্ষমতার ঊর্ধ্বে যেতে পারবে না। আমরা খুব সাধ্যমতো চেষ্টা করি, তবে এ পর্যন্ত আমাদের কোনো ফল্ট, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, শায়েকদের দোয়ার কারণে এ পর্যন্ত কোনো ফল্ট হয়নি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকে না। শেষ প্রশ্ন হচ্ছে, এই বছরের মাহফিলে আপনি কত রোগীর সেবা দিচ্ছেন এবং দিচ্ছেন? আসলে এইটা আমরা এখনও কাউন্টিং করি নেই, যদিও আমাদের রেজিস্টার আছে। আমাদের আউটডোরে কী পরিমাণ পেশেন্ট দেখা হইলো, ইনডোরে কী পরিমাণ, সার্জারিতে কী পরিমাণ, হ্যাঁ, এইরকম অ্যাক্সিডেন্টাল কী প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে করা আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এইটা আমরা এখনও করি না এই কারণে যে আগামীকালকে আমাদের শেষ পর্যন্ত আমাদের ট্রিটমেন্ট ক্লোজ যখন করব তারপরে আমরা এই প্রতিবেদনটা জমা দিব। তবে গত বছরের একটা প্রতিবেদন আমরা মোটামুটিভাবে আমাদের এই 60 শয্যার এই হসপিটালে, যেখানে জরুরি বিভাগ আছে এবং যেখানে বক্ষব্যাধি বিভাগ আছে, পর্যবেক্ষণ বিভাগ আছে, মেডিসিন বিভাগ আছে, ডায়রিয়া বিভাগ আছে, সার্জারি বিভাগ আছে, বিশেষজ্ঞ চিকিৎসক বিভাগ আছে, এই সব কিছু মিলিয়ে আমরা প্রায় 5000-এর কাছাকাছি পেশেন্টকে এই অল্প সময়ের মধ্যে সেবা প্রদান করেছি, যেটা গত মাহফিলের প্রতিবেদন। এইটা আমরা আগামীকালকে মাহফিলের মোনাজাত শেষ হওয়ার পরে এ মাহফিলের প্রতিবেদনটা আমরা রেডি করতে পারবো। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন চরমোনাই অগ্রহায়ণের মাহফিলের অস্থায়ী হাসপাতাল থেকে সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম ভাইয়ের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা শুনলাম। এবং আপনারা আমার পাশে থাকবেন। এমটিসি মিডিয়া দিকে সবাই নজর রাখবেন। আমি এখনকারের মতো বিদায় নিতে যাচ্ছি। রাত 2টা বেশি বাজে। আমরা কটা বাজে? 2:51 বাজে। এই গভীর রাত্রে আমরা সাক্ষাৎকার নিচ্ছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে নেব, যদি আল্লাহ হাতে বাঁচিয়ে রাখে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।